আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম 2026। তো দেখো ভাইয়া, তোমাদের পৌরনীতি প্রথম পত্র, ঠিক আছে, পৌরনীতি প্রথম পত্র তোমরা যেই সৃজনশীলের জন্য তোমরা যে কগুলো কোনগুলো পড়বা, তারপর হচ্ছে খ, গ, ঘ, তোমরা কোন কোন টপিকগুলো তোমরা পড়বা ইনশাল্লাহ সেগুলো আমরা তোমাদেরকে উত্তর সহকারে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখি আজকে আমরা কত দূর পর্যন্ত কয়টা অধ্যায় আমরা শেষ করতে পারি। তো দেখো আমাদের প্রথম যে অধ্যায়টা আছে, হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে আমরা কয়ের জন্য আমরা যেইগুলো পড়বো, আমরা দেখো এখানে সবগুলো উত্তর সহকারে দেওয়া আছে। হ্যাঁ, কয়ের জন্য আমরা কোনগুলো পড়বো দেখো। আমাদের এখানে প্রথমে যে প্রশ্নটা আছে আমাদের এখানে দেখো, আমি তোমাদের একটু দেখাই দেই। প্রথম আমাদের এখানে বলা হয়েছে যে পৌরনীতির পারিভাষিক অর্থ কী, পৌরনীতির পারিভাষিক অর্থ কী। তো দেখো এখানে উত্তরটা দেওয়া আছে যে নাগরিকদের রাষ্ট্রীয় ও সামাজিক জীবন পরিচালনার নীতি। নাগরিকদের রাষ্ট্রীয় ও সামাজিক জীবন পরিচালনার নীতিটা কি, পরিণতি পারিভাষিক সংজ্ঞা, ঠিক আছে। এরপর দেখো কি বলছে যে ব্যাপক অর্থে পৌরনীতি ও সুশাসন সংক্রান্ত বিজ্ঞান। ব্যাপক অর্থে পৌরনীতি ও সুশাসন কি সংক্রান্ত বিজ্ঞান, বলছে যে রাষ্ট্র মানে ব্যাপক অর্থে, তাহলে কি রাষ্ট্র, সরকার, নাগরিক ও জনগণের কল্যাণ সংক্রান্ত বিজ্ঞান। কেন এই তোমার পরিণতি এবং সুশাসনের মধ্যে কি এগুলো সম্পর্কে আলোচনা করা হয় না, এই জন্য এখানে বলছে তোমার যে ব্যাপক অর্থে, বেশি অর্থে এটা কি সংক্রান্ত বিজ্ঞান, ঠিক আছে। এবার দেখো বলছে যে পরিণতি কোন ধরনের বিজ্ঞান, এখানে বলছে সামাজিক বিজ্ঞান। তোমার অপশনের মধ্যে তোমার থাকতে পারে যে পরিণতি কোন ধরনের বিজ্ঞান বা কি বিষয়, আরেকটা তোমার প্রশ্ন থাকে যে কি বিষয় বিজ্ঞান, তখন তুমি বলবো যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। হ্যাঁ, আমাদের অনেক সময় কিন্তু থাকে যে পরিণতি কোন ধরনের বা কোন বিষয়, যদি আমাদেরকে বলে কোন বিষয়, হ্যাঁ, তখন আমরা লিখবো যে তোমার এটা এমসিকিউর মধ্যে বেশিরভাগ তোমরা পাইবা, ঠিক আছে, যে কি বিষয়ক বিজ্ঞান। হ্যাঁ, ওই সময় আমরা লিখবো যে নাগরিক বিষয়ক বিজ্ঞান, তাও তোমরা এটা একটু দেখে নিবা, ঠিক আছে। দেখো সুশাসন প্রক্রিয়া কেমন প্রক্রিয়া, সুশাসন প্রক্রিয়াটা কেমন প্রক্রিয়া, এখানে বলছে যে অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক, স্বচ্ছ ও আইনের শাসন ভিত্তিক একটা প্রক্রিয়া। সুশাসনটাই তো তোমার, সুশাসন চারটা জিনিস নিয়ে তোমার গঠিত হয়, আমরা পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। কি থাকে তোমার স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে, ঠিক আছে। এরপর থাকবে তোমার আইনের আইনি শাসন, হ্যাঁ, আর হচ্ছে তোমার অংশগ্রহণ। এই চারটা মিলেই হচ্ছে তোমার সুশাসন, বোঝা গেল। এরপর দেখো বলছে যে স্বচ্ছতা, সুশাসনের কি, বলছে যে স্বচ্ছতা সুশাসনের একটি মৌলিক বৈশিষ্ট্য। হ্যাঁ, চারটা বৈশিষ্ট্য, সুশাসনের চারটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আমাদের স্বচ্ছতা, ঠিক আছে। এর পরের প্রশ্ন বলছে আমাদেরকে যে পরিণতিতে কি বিষয় আলোচনা করা হয়, তো এটা তো আমরা সবাই জানি, তাই না। দেখো এই যে পরিণতিতে কী নিয়ে আলোচনা করা হয়, রাষ্ট্র নিয়ে আলোচনা করা হয়, সরকার, নাগরিকের অধিকার, হ্যাঁ, মানে নাগরিক কোনগুলো পাবে এবং নাগরিকের কর্তব্য, নাগরিককে কি করতে হবে, নাগরিকের করণীয়, ঠিক না। এরপর হচ্ছে তোমার আইন, তারপর তোমার নির্বাচন, গণতন্ত্র এবং সুশাসন বিষয়ে আলোচনা করে। তাহলে এই টপিকগুলো জাস্ট তুমি খালি কী করবা, লিখে দিবা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে পরিণতি কী বিষয়ে তোমার কী আলোচনা করে, বোঝা গেল। এরপর দেখো কি বলছে যে পরিণতি হলো সরকারের গঠন কাঠামো ও ক্রিয়া সম্পর্কিত বিস্তারিত পাঠ, যার মূল লক্ষ্য হলো নাগরিক জীবন ও আচরণ সহজতর করা। এটি কার উক্তি, এখানে বলছে যে গ্যাটেল। আর অনেক উক্তি বা অনেক প্রশ্নের উত্তর যদি তোমাদের সাথে বৈসাদৃশ্য হয় বইয়ের সাথে, তো সেটা ভাইকে কমেন্টে বলবা, ঠিক আছে। এখানে অনেক উত্তর মিস্টেক থাকতে পারে, যেহেতু অনেক এই উত্তরগুলো তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে মিস্টেক থাকতে পারে, তোমরা জানাবা। তার কয়ের জন্য তোমরা ওইগুলো পড়ো, ঠিক আছে। এবং বিগত যে বোর্ড সালের যেগুলো আছে তোমার, যেমন ধরো তোমার 20, 21, 22, হ্যাঁ, ওইগুলো তোমরা পড়বা ইনশাল্লাহ, ঠিক আছে। 23 দেখো ক্ষয়ের জন্যে, মানে সৃজনশীলের যে ক্ষয়ের মধ্যে আমাদের কিন্তু প্রশ্ন থাকে, তোমরা জানো এগুলো একদম সরাসরি দিয়ে দেয়। যেমন ক নাম্বার প্রশ্ন তোমার এক কথায় উত্তর জ্ঞানমূলক, আর খ নাম্বার তোমার অনুধাবনমূলক, এগুলো তুমি ডাইরেক্ট দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো হুবু অনেক সময় আসতে পারে, হুবু এগুলো আসে, তোমরা জানো। ক্ষয়ের জন্য দেখো নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলতে কি বোঝায়। আমরা তো পাঠ্য বইয়ের মধ্যে পড়ছি যে নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দিক আছে, তারা বলছে এটা তারা কি বোঝানো হয়। তো এখানে বলতেছে যে নাগরিকতা হলো, প্রথম নাগরিকতার পরিচয় এখানে দিচ্ছে যে নাগরিকতা হলো রাষ্ট্রের সদস্য হিসেবে একজন ব্যক্তির আইনগত মর্যাদা, অধিকার, কর্তব্য ও দায়িত্বের সমষ্টি। কইছে নাগরিকতা কি, নাগরিকতা হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসেবে, মানে একজন মানুষ সে রাষ্ট্রের সদস্য হিসেবে কি আইনগত তার একটা মর্যাদা আছে, তার একটা অধিকার আছে, তার কর্তব্য আছে। অধিকার মানে কি, সে রাষ্ট্র থেকে সে কি পাবে, হ্যাঁ,
ওইটা হচ্ছে তার অধিকার। আর কর্তব্য, সে এই অধিকার পাওয়ার জন্যে বা রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করার জন্যে তাকে কি করতে হবে, এটা হচ্ছে তার কর্তব্য আর কি দায়িত্ব। বোঝা গেল? তাহলে এইগুলো সমষ্টির নাম নাগরিকতা। এরপর বলতে তোমার যে সময়ের পরিবর্তনের সঙ্গে নাগরিকতার ধারণাও পরিবর্তিত হয়েছে, তাই নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানাটা আমাদের প্রয়োজন। তাহলে অতীতের নাগরিকতাটা কেমন ছিল? দেখো তুমি, অতীতের নাগরিকতাটা কেমন ছিল? প্রাচীন গ্রিস ও রোমে নাগরিকতা ছিল সীমিত। তখন কেবল স্বাধীন ও সম্পদশালী পুরুষরাই নাগরিক হিসেবে স্বীকৃতি পেত। দেখো কি বলছে এখানে, যে কেবলমাত্র তোমার স্বাধীন ও সম্পদশালী পুরুষ, যে যারা স্বাধীন, হ্যাঁ তারাই, হ্যাঁ অর্থাৎ যারা অন্যের অধীনস্থ থাকতো তারা কিন্তু নাগরিক হইতো না ওই সময়। বোঝা গেল? আর আমাদের ক্ষেত্রে তো দেখা যায় ধনী হোক গরিব হোক সবাই আমরা কি নাগরিক। আমরা কেউ অন্যের অধীনে কাজ করুক, শ্রমিক হোক, তাও সে নাগরিক, ঠিক না? অন্যের অধীনে থাকুক তাও সে নাগরিক। তাহলে এখানে বলছে যে তখন ওই প্রাচীন গ্রিস ও রোমে নাগরিকতা ছিল সীমিত। তখন তোমার কেবল স্বাধীন ও সম্পদশালী, যাদের টাকা পয়সা ছিল, সম্পদশালী পুরুষরাই নাগরিক হিসেবে তারা কি স্বীকৃতি পেত। এবার নারী, এই যে দাস, হ্যাঁ নারী দাস যারা অন্য বাইরে কাজ করতো, হ্যাঁ বিদেশিরা নাগরিকের অধিকার তারা ভোগ করতে পারতো না। হ্যাঁ সেই সময় নাগরিকতার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা। অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করতো, রাষ্ট্র পরিচালনা যারা তোমার সম্পৃক্ত ছিল, তারাই শুধুমাত্র নাগরিক ছিল। ঠিক আছে? এরপর দেখো বর্তমানে নাগরিকতা, যে বর্তমান সময়ে নাগরিকতাকে দেখো, বর্তমানে নাগরিকতা অনেক বিস্তৃত ও গণতান্ত্রিক। এটা তো এখন গণতান্ত্রিক নাগরিক, তোমার এখন নাগরিক ব্যবস্থা তোমরা জানোই। হ্যাঁ নারী পুরুষ ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার, আইনের সমান সুরক্ষা তারা এখন লাভ করে। ঠিক আছে? এরপর হচ্ছে তোমার যেমন ভোটাধিকার, তারপর তোমার মত প্রকাশের স্বাধীনতা, সবাই আমরা করতে পারি না, এটা এটা আমরা সবাই কিন্তু করতে পারি। তারপর তোমার শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বর্তমান নাগরিকতার গুরুত্বপূর্ণ অংশ। অংশিত হওয়ার কথা, যে অংশ। ঠিক আছে? একই সঙ্গে নাগরিকদের আইন মানা, নাগরিককে অবশ্যই আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, কর প্রদান করতে হবে, রাষ্ট্রকে কর প্রদান করতে হবে না, হ্যাঁ, ও দেশের উন্নয়নে অংশ নেওয়ার দায়িত্ব তার রয়েছে। এইটা হচ্ছে বর্তমান নাগরিকতা। বোঝা গেল? আর অতীত নাগরিকতা কেমন ছিল সেটা তোমাদেরকে বললাম। এবং ভবিষ্যতের নাগরিকতা কি হবে দেখো, ভবিষ্যতে যে নাগরিকতা হবে সেটা হচ্ছে তোমার তথ্য প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে ভবিষ্যতের নাগরিকতা আরও আধুনিক হবে। মানে এখন দিন যত যাবে, হ্যাঁ, এই নাগরিকতার দিকগুলো আরও উন্নত হবে। যেমন দেখো তোমার ডিজিটাল নাগরিকত্ব, হ্যাঁ, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার রক্ষা, প্রযুক্তি দায়িত্বশীল ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা ভবিষ্যতের নাগরিকতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হবে। এগুলো তোমার ভবিষ্যতের নাগরিকতা। একজন নাগরিক শুধু নিজের দেশের নয়, বরং বিশ্ব সমাজের প্রতিও সে দায়িত্বশীল হবে। এবার তোমার উপসংহার মানে একটা শেষ একটা সামারাইজ একটা কথা এখানে দিয়েছে, বুঝলেন? সামারি একটা কথা দিয়েছে। হ্যাঁ, অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে নাগরিকতার ধারা ক্রমেই, হ্যাঁ, অধিক মানবিক, গণতান্ত্রিক ও বিশ্বজনীন হয়ে উঠছে ধীরে ধীরে, তাই না? এরপর দেখো তুমি সুশাসনের প্রয়োজনীয়তা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে একদম সহজ ভাষায় দেওয়া আছে। আমি দেখলাম যে প্রত্যেকটা তোমার একদম সহজ করে তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে, একদম সহজ। তুমি দেখো কথাগুলো তুমি একদম ইজিলি তুমি বুঝতে পারবা। একটা যে পর্যন্ত বুঝাবো তোমাকে ইনশাআল্লাহ তুমি প্রত্যেকটা শব্দ তুমি ইজিলি বুঝতে পারবা। দেখো সুশাসনের প্রয়োজনীয়তা, সুশাসনটা কেন আমাদের জন্য প্রয়োজন, দেখো আমি তোমাকে সহজে বোঝাই দিই। সুশাসন বলতে কি বোঝায়? সুশাসন বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায়। সুশাসন, সু দ্বারা কি বোঝায়? সু মানে তো হ্যাঁ ভালো, এটা আমরা বুঝি, তাই না? তো সুশাসন বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে তোমার জবাবদিহিতা থাকবে। যে শাসন ব্যবস্থায় জবাবদিহিতা থাকবে, একটা কাজ কেন করলো, হ্যাঁ, এটা জবাবদিহি করতে হবে। বুঝা গেল? স্বচ্ছতা থাকবে এবং আইনের শাসন, তারপর ন্যায় বিচার, জনগণের অংশগ্রহণ। জনগণ তো একটা শাসনের মধ্যে অংশগ্রহণ করতেই পারবে। এই যে ভোটাধিকার, এটা তো একটা, হ্যাঁ, এখানে আমরা সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারি। রাষ্ট্রের তোমার জনকল্যাণমূলক কাজে বা রাষ্ট্র উন্নতির কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। এরপর হচ্ছে তোমার মানবাধিকারের নিশ্চয়তা থাকে। এটা হচ্ছে তোমার কি সুশাসন। একটি রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সুশাসন অত্যন্ত কি প্রয়োজন। এবার দেখো সুশাসনটা আমাদের জন্য কেন প্রয়োজন, কী জন্য সুশাসনটা আমাদের দরকার। দেখো আইনের শাসন প্রতিষ্ঠা করে। সুশাসনটা কী করে? আইনের শাসনটা প্রতিষ্ঠা করে কীভাবে?
সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, তোমার জন্য এক নিয়ম, আমার জন্য আরেক নিয়ম, এরকম না। ন্যায় বিচার নিশ্চিত করে, হ্যাঁ সবার জন্য সমান, হ্যাঁ ন্যায় বিচার নিশ্চিত করবে, এরকম না যে ধনীদের জন্য একরকম বিচার ব্যবস্থা, তোমার জন্য আমার জন্য আরেক রকম বিচার ব্যবস্থা, এরকম না। তারা ন্যায় বিচার করবে, সেটা বিচার যার পক্ষেই যাক, ন্যায় বিচার করবে। দ্বিতীয়ত হলো তোমার সুশাসনটা কেন প্রয়োজন? দেখো সুশাসনটা কেন প্রয়োজন? দুর্নীতি হ্রাস হবে যদি সুশাসন প্রতিষ্ঠা হয়। সুশাসন যদি প্রতিষ্ঠা হয়, আচ্ছা আমি তোমাকে সুশাসনটা তোমাকে বোঝাই। মনে করো একটা আইন বা একটা শাসন তোমার নির্ধারণ করা হলো। এখন এই শাসনটা যদি তোমার, এই শাসন ব্যবস্থাটা যদি তোমার সুন্দরভাবে, নির্ভুলভাবে, ন্যায়ের সাথে সেটা বাস্তবায়ন হয়, তখন আমরা সেটাকে বলবো কি? সুশাসন। আর ওই শাসন ব্যবস্থার মধ্যে তোমার জবাবদিহিতা থাকবে। হ্যাঁ এই কাজটা সে কেন করলো, হ্যাঁ কেন করলো, হ্যাঁ কেন করেছে, এটা তাকে জবাবদিহি করতে হবে। বুঝা গেল? তাহলে একটা শাসন যদি তোমার কি করা হয়, প্রণয়ন করা হয়, শাসন ব্যবস্থা প্রণয়ন করা হলে ওই শাসন ব্যবস্থাটা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, ওইটাকে আমরা সুশাসন বুঝতে পারবো। সুশাসন, ভালো শাসন আমরা বুঝতে পারবো। তাহলে এই সুশাসন থাকলে কি হবে? দুর্নীতি হ্রাস পাবে, দুর্নীতি হবে না, তাই না? এরপর দেখো দুর্নীতি হ্রাস পাবে, যেমন দেখো তুমি জবাবদিহিতা, স্বচ্ছতা থাকায় দুর্নীতি কী হয়ে যাবে? কমে যাবে। যেমন ধরো দুর্নীতি, বিভিন্ন বড় বড় যে সেক্টরগুলোতে দুর্নীতি হয়, তারা জবাবদিহিতা করবে যে হ্যাঁ এই পণ্যের দামটা কেন বাড়ানো হয়েছে বা এই জিনিসটা কেন করা হয়েছে, সে জবাবদিহি করবে। তো যখন একটা মানুষকে জবাবদিহির তার মধ্যে আসতে হয়, তখন কিন্তু সে সহজে দুর্নীতি সে করবে না। ঠিক আছে, কারণ এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। এরপর দেখো মানবাধিকার রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা, নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে। এই সুশাসন কি করে? নাগরিকের যে মৌলিক অধিকার আছে, আমাদের মৌলিক অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, হ্যাঁ আমাদের বাক স্বাধীনতা রয়েছে, এগুলো কি আমাদের মৌলিক অধিকার না? হ্যাঁ খাদ্য, বাসস্থান, এগুলো তো আমাদের মৌলিক অধিকার, তাহলে এগুলো আমরা পাবো। এরপর স্বাধীনতা নিশ্চিত করা, মানুষ জন্মগতভাবে সে স্বাধীন। তুমি যদি স্বাধীনভাবে চলাফেরাই করতে না পারো, ঠিক আছে, নির্ভয় যদি তুমি চলাফেরা করতে না পারো, নিজের মত প্রকাশ করতে না পারো, তাহলে কি হবে? তাহলে কি সেটা তোমার সুশাসন হলো? সেটা তোমার সুশাসন হলো না। এরপর দেখো তুমি অর্থনৈতিক উন্নয়ন ঘটায়, অর্থনৈতিক উন্নয়ন ঘটায় সুশাসন কীভাবে? সুশাসনের ফলে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তো কর্মসংস্থানের সুযোগ যদি সৃষ্টি হয়, মানুষ যত বেশি কর্মসংস্থানের সুযোগ পাবে, তত বেশি তো অর্থনৈতিক উন্নয়ন হবে, তাই না? আর যদি বেকারত্ব বৃদ্ধি পায়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না, তাই না? এরপর দেখো তুমি 5 নম্বরটা বলছে যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। যেমনটা কি দেখো, জনগণ রাষ্ট্র পরিচালনায় মতামত দেওয়ার সুযোগ পায়, এটা হচ্ছে জনগণের অংশগ্রহণ। হ্যাঁ জনগণ অংশগ্রহণ, রাষ্ট্র যদি কোনো কাজে ভুল ত্রুটি করে বা কোনো কাজে কোনো কিছু করে, সেটা আমরা কিন্তু বলতে পারি যে না এটা ঠিক হয় নাই, বা এই এমপি মন্ত্রী এই কাজটা ঠিক হয় না, সেটা আমরা কিন্তু আমাদের মত প্রকাশ কিন্তু আমরা করতে পারি, তাই না? এটাই হচ্ছে আমাদের কি? অংশগ্রহণ। বোঝা গেল? এরপর দেখো তোমার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে। সুশাসন কি করে? শান্তি শৃঙ্খলা বজায় রাখে। হ্যাঁ আইন শৃঙ্খলা ভালো থাকায় সমাজে স্থিতিশীলতা আসে। অর্থাৎ যদি তোমার আইনগুলো সঠিকভাবে প্রণয়ন হয়, তখনই তো আমরা পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমরা রাষ্ট্রীয় জীবনে আমরা কি করবো? আমরা শান্তিতে থাকতে পারবো, শৃঙ্খলায় আমরা থাকতে পারবো। হ্যাঁ এটা বলছে। এবার দেখো তুমি সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায় এই সুশাসনের মাধ্যমে। অর্থাৎ সুশাসন জনগণ ও সরকারের মধ্যে বিশ্বাসের একটা সম্পর্ক গড়ে তোলে। এরপর সুশাসনের মধ্যে আর কি হয় দেখো, হ্যাঁ টেকসই উন্নয়ন নিশ্চিত হয়। হ্যাঁ টেকসই মানে মজবুত উন্নয়ন নিশ্চিত হয়। সুশাসন রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে এগিয়ে নেয়। ঠিক আছে, পরিসংখ্যান এগুলো তোমরা একটু পড়ে নিও। এরপর দেখো, এরপর হচ্ছে তোমার সমাজ ও রাষ্ট্র পরিণতি আলোচ্য বিষয়। উক্তিটি ব্যাখ্যা করো। এগুলো তো আমরা ক্ষয়ের জন্য পড়তেছি আমরা, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের ক্ষয়ের জন্যে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ তাহলে কি বলছে যে এখানে বলছে যে সমাজ ও রাষ্ট্র পরিণতি আলোচ্য বিষয়। তো সমাজ ও রাষ্ট্র নিয়ে তো পরিণতি আলোচনা করে কিভাবে দেখো তুমি। প্রথমে এখানে বলছে যে পরিণতি হলো নাগরিক, সমাজ, রাষ্ট্রের পারস্পরিক যে সম্পর্ক। হ্যাঁ নাগরিকের সাথে তো রাষ্ট্রের সম্পর্ক আছে, আবার সমাজের জন্যই তো সমাজের মানুষের জন্যই তো রাষ্ট্র তৈরি হয়, তাই না? তো এই যে নাগরিক, সমাজ এবং রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, তাদের অধিকার, তাদের কর্তব্য কি করতে হবে, তাই না? হ্যাঁ এরপর হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতিমালা নিয়েই তো তোমার আলোচনা করে, নীতিমালা নিয়ে আলোচনা
করে এমন একটি সামাজিক বিজ্ঞান, এটি হচ্ছে পরিণতি। তো পরিণতির মধ্যে আমরা কি দেখতে পাই? একজন নাগরিকের অধিকার, নাগরিকের কি অধিকার আছে, নাগরিকের কি কর্তব্য, হ্যাঁ কি তাকে করতে হবে, এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালা কি, কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, হ্যাঁ কীভাবে সুশাসন প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ এইগুলো সম্পর্কিতই তো একটা বিজ্ঞান হচ্ছে পৌরনীতি। এবার দেখো তুমি সমাজের কথা বলতে, যেহেতু বলছে যে সমাজ ও রাষ্ট্র, ঠিক না? তো সমাজ হলো মানুষের পারস্পরিক সম্পর্কের সংগঠন। মানুষের সমাজে আমরা বসবাস করি, হ্যাঁ আমাদের সকলের কি হয়, পারস্পরিক নিজেদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, তাই না? এবং রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে তোমার একটি রাজনৈতিক সংগঠন। সমাজের মানুষের প্রয়োজন থেকেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে তোমার সমাজের মানুষের প্রয়োজনেই, ঠিক আছে? তাই সমাজ ও রাষ্ট্র একে অপরের প্রতি নিবিড়ভাবে তারা কি সম্পর্কযুক্ত। এবার দেখো তুমি পৌরনীতিতে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন দেখো পৌরনীতিতে কি পরিবার, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ইত্যাদি কি হয়, আলোচনা করা হয়, ইত্যাদি এই যে আলোচনা করা হয়, বোঝা গেল? এরপর তোমার একই সঙ্গে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, সার্বভৌমত্ব, সরকার, সংবিধান, নির্বাচন, আইন, বিচার বিভাগ, হ্যাঁ তারপর তোমার নাগরিকের অধিকার ও কর্তব্য আলোচনা করা হয়। তাহলে দেখো তুমি পৌরনীতির মধ্যে তোমার সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, সমাজের বিভিন্ন দিক কী কী, সমাজের মধ্যে কী থাকে, তোমার পরিবার থাকে, শিক্ষা থাকে, ধর্ম, সংস্কৃতি, সামাজিক যে মূল্যবোধ, এগুলো কিন্তু সমাজের মধ্যে থাকে, আর এইগুলো পৌরনীতি আলোচনা করে, ঠিক না? এরপর তোমার রাষ্ট্রের অন্তর্ভুক্ত কী কী, যেমন তোমার রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের মধ্যে যে সরকার থাকে ওই সরকার নিয়ে আলোচনা করা হয়, তারপর সংবিধান, হ্যাঁ নির্বাচন, আইন, হ্যাঁ বিচার বিভাগ, এই সব কিছু নিয়ে তো আলোচনা করা হয়। এই জন্য বলা হয়েছে যে তোমার কি সমাজ এবং রাষ্ট্র কি এগুলো পরিণতির আলোচ্য বিষয়, বোঝা গেল? এরপর দেখো এছাড়া তোমার সমাজ ও রাষ্ট্রের মধ্যে কিভাবে সম্পর্ক বজায় থাকে, কিভাবে রাষ্ট্র নাগরিকের কল্যাণ নিশ্চিত করবে, রাষ্ট্র কিভাবে নাগরিকের কল্যাণ নিশ্চিত করবে, হ্যাঁ রাষ্ট্র কিভাবে নাগরিকের কল্যাণ নিশ্চিত করে এবং নাগরিক কিভাবে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে, এই সব বিষয় কি পরিণতির অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাজ এবং রাষ্ট্র এগুলো কি পরিণতিরই অন্তর্ভুক্ত, বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো মানুষ কিভাবে তোমার স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক নাগরিকতার শিক্ষা লাভ করে। মানুষ স্থানীয় নাগরিকতা শিক্ষা লাভ করে। স্থানীয় মানে কি, যে সমাজ, পরিবার এগুলো, আর জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও সে কি করে, হ্যাঁ নাগরিকতা শিক্ষা লাভ করে। যেমন দেখো প্রথমে এখানে কি বলছে, যে মানুষ জন্মের পর থেকেই পরিবার, হ্যাঁ জন্মের পর থেকে মানুষ পরিবার, সমাজ, তারপর যে শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে সে স্থানীয় মানে সামাজিকভাবে স্থানীয় ও জাতীয় আন্তর্জাতিক নাগরিকতা শিক্ষাও সে কি করে, সে লাভ করে, বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো তাহলে মানুষ তোমার কি স্থানীয় নাগরিকতা শিক্ষা সে কীভাবে লাভ করে। দেখো স্থানীয়ভাবে নাগরিকতা শিক্ষা সে লাভ করে পরিবার থেকে, প্রতিবেশী, বিদ্যালয়, স্থানীয় সরকার, সামাজিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মানুষ স্থানীয় নাগরিকতার শিক্ষা সে লাভ করে। অর্থাৎ যেটা আমরা পরিবার থেকে, সমাজ মানে এই স্থানীয় যেগুলো আমাদের বোঝাবে। এরপর দেখো মানুষ জাতীয় নাগরিকতার শিক্ষা কীভাবে লাভ করে। জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, হ্যাঁ জাতীয় দিবস, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, রাষ্ট্রীয় কার্যক্রমের মাধ্যমে মানুষ নাগরিকতা শিক্ষা লাভ করে। মানে এইগুলো জানার মাধ্যমে তো আমরা নাগরিকতা শিক্ষা আমরা লাভ করি, তাই না? এরপর দেখো আন্তর্জাতিক নাগরিকতা শিক্ষা কিভাবে লাভ করা যায়। দেখো এই যে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, হ্যাঁ ইন্টারনেট, গণমাধ্যম, তথ্য প্রযুক্তি, আন্তর্জাতিক শিক্ষা, ক্রিয়া, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষ কি করে, আন্তর্জাতিক নাগরিকতার শিক্ষা সে লাভ করে। ওকে, এরপর দেখো তুমি পরিণতির আলোচ্য বিষয় হিসেবে নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় ব্যাখ্যা করে, যেটা আমরা এখন ঘুরে ফেলেছি, ঠিক আছে? জাস্ট একই প্রশ্ন তোমাকে ঘুরাই দিছে। এই যে দেখো তুমি, এই যে সেম একই প্রশ্ন, এই যে দেখো, এই যে স্থানীয় নাগরিকতা, জাতীয় নাগরিকতা, ঠিক আছে? এইগুলো পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে? এরপর দেখো তুমি পরিণতি মানুষের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করে। তাহলে পরিণতি কি করে? পরিণতি মানুষের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করে। কিভাবে করে দেখো,
এই যে পৌরনীতি, পৌরনীতি মানুষের মধ্যে গণতন্ত্রের আদর্শ, অধিকার, দায়িত্ব ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। তাহলে পৌরনীতি মানুষের মধ্যে গণতন্ত্রের আদর্শ, অধিকার, দায়িত্ব ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। এর মাধ্যমে মানুষ দায়িত্বশীল হয়, হ্যাঁ, আদর্শ নাগরিক হিসেবে সে কি হয়, গড়ে ওঠে। ঠিক আছে, এরপর হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টিতে পৌরনীতির ভূমিকা। এই যে দেখো, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টিতে পৌরনীতির কি ভূমিকা আছে দেখো। নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সে শিক্ষা দেয় আমাদেরকে। একজন নাগরিকের কি অধিকার আছে, একজন নাগরিক রাষ্ট্র দেখে সে কি পাবে, হ্যাঁ, কি সুযোগ সুবিধা সে পাবে, এটা তার অধিকার। এবং কর্তব্য, নাগরিকের রাষ্ট্রের প্রতি নাগরিকের কি কর্তব্য রয়েছে, হ্যাঁ, রাষ্ট্রের প্রতি আমাদের যে কর্তব্যগুলো আছে এগুলো আমাদেরকে কি করে, পৌরনীতি আমাদেরকে শিক্ষা দেয়। এরপর হচ্ছে তোমার আইনের শাসনের গুরুত্ব বোঝায়, আইনের শাসনের গুরুত্ব বোঝায়, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করে। এরপর তোমার, হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতের প্রতি সহনশীলতা গড়ে তোলে। হ্যাঁ, এরপর হচ্ছে সাম্য, এই যে দেখো, সাম্য, ন্যায় বিচার, মানবাধিকারের গুরুত্ব শেখায় আমাদেরকে পৌরনীতি, তাই না? এইভাবে আমাদের মধ্যে কী করে, গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের মধ্যে তৈরি করে। জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসনের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করে, দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা গ এবং ঘ এর জন্য আমরা যেগুলো পড়ব, প্রথম অধ্যায়ের গ এবং ঘ এর জন্য আমরা যে প্রশ্নগুলো পড়ব। দেখো, গ এর মধ্যে আমাদের কী ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। কেবল পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকের মধ্যে কিভাবে দেশপ্রেম, মানবতাবোধ জাগ্রত হতে পারে। দেখো, পৌরনীতি, এই যে পৌরনীতি ও সুশাসন এমন একটি বিষয় যা নাগরিককে রাষ্ট্র, সমাজ, সংবিধান, অধিকার, কর্তব্য ও মানবিক মূল্যবোধ সম্পর্কে তাকে কী করে, শিক্ষা দেয়। এর মাধ্যমে একজন নাগরিকের মধ্যে দেশপ্রেম ও মানবতাবোধ গড়ে ওঠে। এইগুলোর মাধ্যমে একজন মানুষের মধ্যে কি হয়, দেশপ্রেম ও মানবতাবোধ তার মধ্যে গড়ে ওঠে। দেশপ্রেম ও মানবতাবোধ জাগ্রত হওয়ার উপায় কিভাবে এগুলো জাগ্রত হয়, এই যে দেখো, এই যে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান লাভ করে তার মধ্যে কি হয়, দেশপ্রেম বৃদ্ধি পায়। এগুলো জানার মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধ জানলে আমরা, হ্যাঁ, তখন আমরা কী করে আমাদের মধ্যে দেশপ্রেম জেগে ওঠেছে, তারা কীভাবে এই দেশে তারা স্বাধীন করলো, এই দেশের জন্য তারা লড়াই করলো, ঠিক না? এভাবে কিন্তু আমাদের মধ্যে একটা শক্তি, একটা দেশপ্রেম, হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু কী হয়, বৃদ্ধি পায়, জাগ্রত হয়। এরপর তোমার সংবিধান ও জাতীয় প্রতীক সম্পর্কে জানার মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের সৃষ্টি হয়। এরপর হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে দেশের উন্নয়নে কাজ করার মানসিকতা আমাদের গড়ে ওঠে। এরপর মানবাধিকার, সাম্য, ন্যায় বিচারের শিক্ষা মানুষকে মানবিক হতে উদ্বুদ্ধ করে, তাই না? ধর্ম, বর্ণ, জাতিগত বৈষম্য দূর করে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা আমাদেরকে দেয়। হ্যাঁ, এই যে দেখো, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয়, তাই না? এরপর সমাজ সেবা, সহযোগিতা ও সহমর্মিতার চর্চার মাধ্যমে মানবতাবোধ বিকশিত হয়। এরপরের প্রশ্নটা দেখো, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুগুলো কি? পৌরনীতি এবং সুশাসনের যে বিষয়বস্তু সেগুলো আমরা এখন দেখি। পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু বলতে এই বিষয়ের আলোচ্য বিষয়কে বোঝানো হয়েছে, মানে পৌরনীতি ও সুশাসনের মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয় এটা বলা হয়েছে। এটি নাগরিক, সমাজ, রাষ্ট্র, সরকার ও সুশাসন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এই পৌরনীতি ও সুশাসন তুমি বানা লিখতে পারবা, জাস্ট তুমি এই টপিকগুলো জাস্ট একটু দেখো। তুমি এই সব কিছু দেশ সম্পর্কে বলতেছো, তোমার দেখো, যে নাগরিকের অধিকার, কর্তব্য, তারপর সমাজ, রাষ্ট্র, সরকারের ধারণা, হ্যাঁ, তারপর তোমার রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, রাষ্ট্রের উদ্দেশ্য কি, হ্যাঁ, সমাজ, এই ইত্যাদি খালি তুমি লেখবা, খালি ধুমায় লেখবা। তারপর সংবিধান, আইনের শাসন, এই সব কিছুই তো আমাদের পৌরনীতি আলোচ্য বিষয় বা এই বিষয়বস্তু, তাই না? এবার বলতে যে সরকারের বিভিন্ন অঙ্গ, যেমন কি আইনসভা, হ্যাঁ, তারপর নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, তাই না? এগুলো। এরপর হচ্ছে এদের নির্বাচন,
রাজনৈতিক দল, গণতন্ত্র, তো এই সব কিছু সম্পর্কে কি পরিণতি ও সুশাসন আমাদের আলোচনা করে না? তারপর কি স্থানীয় সরকার ব্যবস্থা, হ্যাঁ, মানবাধিকার, মৌলিক অধিকার, মানুষের যে মৌলিক অধিকার রয়েছে এগুলো, তারপর নাগরিকের যে স্বাধীনতা, সাম্য, এই সব কিছু তিনি আলোচনা করে, তাই না? জাস্ট খালি বানায় গেলে একবার এগুলো একবার দেখে নিবা, ঠিক আছে? এরপর দেখো, এরপর বলছে আমাদেরকে যে পরিণতি ও সুশাসন পাঠ নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে। পরিণতি ও সুশাসন পাঠ নাগরিক জীবনকে কিভাবে প্রভাবিত করে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। দেখো কি বলছে এখানে, যে পরিণতি ও সুশাসন পাঠ নাগরিককে সচেতন, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে তাকে গড়ে তোলে। এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাগরিক জীবনের প্রভাব, দেখো কীভাবে প্রভাব ইয়ে করে, ফোটা ছিল এখানে। দেখো, নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কে তাকে সচেতন করে, এর মাধ্যমে নাগরিক জীবনকে কি করে, প্রভাবিত করে। নাগরিক জীবনকে প্রভাবিত করে কিভাবে? নাগরিকের অধিকার তাকে জানায়, তার কর্তব্য সম্পর্কে তাকে সচেতন করে। এরপর হচ্ছে নাগরিকের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে তাকে শেখায়, তাই না? এরপর তোমার গণতান্ত্রিক মূল্যবোধ, হ্যাঁ, তারপর সহনশীলতা গড়ে তোলে, হ্যাঁ, দেশপ্রেম, জাতীয় চেতনা বৃদ্ধি করে, মানবাধিকার, মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন হতে সাহায্য করে। জাস্ট ইত্যাদি টপিকগুলো একটু খালি দেখে নিবা। এরপর দেখো, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে পরিণতি ও সুশাসনের জ্ঞান অর্জন তোমার জন্য কেন আবশ্যক? মানে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের তুমি একজন নাগরিক, এখন এই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিণতি ও সুশাসনের জ্ঞান অর্জন করা তোমার জন্য কেন আবশ্যক? এইটাই বলছে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে রাষ্ট্র, সংবিধান, অধিকার, দায়িত্ব সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। তো অবশ্যই তুমি বাংলাদেশে বসবাস করো, বাংলাদেশে তুমি নাগরিক, তাহলে এই দেশ সম্পর্কে, এই বাংলাদেশ সম্পর্কে রাষ্ট্র, সংবিধান, আইন, বিচার বিভাগ, তারপর সামাজিক, এই সব কিছুকে আমাদের জ্ঞান থাকা দরকার নয়? অবশ্যই আমাদের দরকার, তাই না? এটাই বলছে। যেমন দেখো, প্রয়োজনীয়তার কারণ, কেন আমি এগুলো জানবো, কেন আমি এই দেশ সম্পর্কে, দেশের রাষ্ট্র, সংবিধান, হ্যাঁ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সবগুলো সম্পর্কে আমি কেন জানবো? বলতেছে যে নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে যাতে করে আমরা জানতে পারি। এগুলো জানার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে রাষ্ট্র থেকে তুমি কি কি ভোগ করবা এবং রাষ্ট্রের জন্য তুমি কি কাজ করবা, ঠিক আছে? এরপর কি রাষ্ট্রের সংবিধান সম্পর্কে, রাষ্ট্রের যে আইন রয়েছে এই আইন সম্পর্কে তুমি জানতে পারবা এবং সে আইনের প্রতি তুমি শ্রদ্ধাশীল, সে আইন তুমি মান্য করতে পারবা। হ্যাঁ, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা আমরা ধারণ করতে পারবো। এই যে আমরা দেশের মধ্যে বসবাস করছি, এই দেশ কিন্তু স্বাধীন ছিল না, এক সময় দেশটা পরাধীন ছিল, তাই না? কীভাবে এটা স্বাধীন হলো, এই স্বাধীনতার যে চেতনাটা আছে এটা আমাদের মধ্যে আমরা অর্জন করতে পারবো, ঠিক আছে? এরপর দেখো, তুমি গণতন্ত্র, নির্বাচন, সুশাসন সম্পর্কে আমরা জ্ঞান আমরা অর্জন করতে পারবো। তারপর তোমার দেশপ্রেম, মানবতা, সামাজিক দায়িত্ববোধ, গড়ে ওঠা, আমাদের সামাজিক দায়িত্ববোধ রয়েছে, তাই না? এরপর হচ্ছে তোমার দুর্নীতি, বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে আমরা সচেতন হতে পারবো। এরপর হচ্ছে দেশের উন্নয়ন, কল্যাণে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি। এই যে এখানে মূল কথার একটা উপসংহার দেওয়া আছে, তোমরা দেখে নিবা, আমি এটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এরপর হচ্ছে পরিণতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলার যৌক্তিকতা ব্যাখ্যা করো। কেন পরিণতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়? কেন পরিণতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়? উত্তরে বলা হচ্ছে যে পরিণতি ও সুশাসন মূলত নাগরিক, রাষ্ট্র, সরকার এবং নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, তাই একে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। অর্থাৎ যেহেতু পরিণতি ও সুশাসন এই যে বিষয়টা, হ্যাঁ, এই যে এটা আমাদের কি করে, এই পরিণতি, সুশাসন, এইটা আমাদের নাগরিকতার বিভিন্ন দিক, অর্থাৎ নাগরিক, রাষ্ট্র, সরকার, এইগুলো নিয়ে আলোচনা করে। এই জন্য বলা হয়েছে, অর্থাৎ নাগরিকের সাথে যেগুলো সম্পৃক্ত, নাগরিকের সাথে যেগুলো জড়িত, সেইগুলো নিয়ে যেহেতু আলোচনা করে, এই জন্য এই পরিণতি ও সুশাসনকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ নাগরিক বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করে, ঠিক আছে? নাগরিক সম্পর্কে। যেমন এটি নাগরিকের কর্তব্য, অধিকার, হ্যাঁ, এটা তো বললামই, তাই না? এরপর দেখো, নাগরিকের আদর্শ গঠনের উপায় নির্দেশ করে, এইটা আমাদেরকে। এরপর হচ্ছে রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকের সম্পর্ক ব্যাখ্যা করে। গণতন্ত্র, নির্বাচন, আইন শাসন সম্পর্কে আমার ধারণা দেয়, যা পূর্বে বললাম, জাস্ট এইগুলোই, ঠিক আছে? জাস্ট ওইগুলো। এরপর বলছে আমাদেরকে যে পরিণতি ও সুশাসনের মধ্যকার সম্পর্ক আলোচনা করো। পরিণতি ও সুশাসনের মধ্যে আবার কি সম্পর্ক? দেখো তুমি, কত ইন্টারেস্টিং প্রশ্নগুলো, হ্যাঁ?
যেমন প্রশ্ন তেমন সহজ উত্তর। দেখো, পৌরনীতি ও সুশাসন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পৌরনীতি পৌরনীতি এবং হচ্ছে তোমার সুশাসন দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তুমি দেখো, ভিন্ন জিনিস কিন্তু একই জিনিসের মধ্যে তারা অন্তর্ভুক্ত। কিভাবে? পৌরনীতি তোমার রাষ্ট্র নিয়ে আলোচনা করে, সরকার, নাগরিক, অধিকার, কর্তব্য সম্পর্কে আলোচনা করে। আর সুশাসন সেই নীতিগুলো সঠিকভাবে বাস্তবায়নের প্রক্রিয়া। অর্থাৎ পরিণতির মধ্যে আমরা জানতে পারি সরকার সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, আইন, নিয়ম, শৃঙ্খলা, এইগুলো, হ্যাঁ, বিধিবিধান সম্পর্কে আমরা জানতে পারি। যখন নাকি তোমার এই নিয়ম শৃঙ্খলা, এই বিধিবিধানগুলো সঠিকভাবে বাস্তবায়ন হবে, তখন আমরা সেটাকে বলবো সুশাসন। বুঝতে পারলাম? এবার দেখো কিভাবে সম্পর্কিত পরিণতি ও সুশাসনের সম্পর্ক। কিভাবে? দেখো, পরিণতি সুশাসনের তাত্ত্বিক ভিত্তি প্রদান করে। সুশাসন পরিণতির নীতিগুলো বাস্তবে কার্যকর করে। তাহলে এই যে সুশাসন কি করে, পরিণতির যে আলোচ্য বিষয়গুলো ছিল তোমার, পরিণতির মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত, এইগুলোকে বাস্তবে কার্যকর করে। বাস্তবে কার্যকর করে কে? সুশাসন। বাস্তবে কার্যকর করে কে? সুশাসন। কি কার্যকর করে? পৌরনীতি যে বিষয়বস্তু সেগুলোকে বাস্তবে সে কার্যকর করে সুশাসনে। উভয়ের লক্ষ্য নাগরিকের কল্যাণ নিশ্চিত করা। দেখো, তুমি পরিণতির মাধ্যমে নাগরিকের যেই কর্তব্য, নাগরিকের যে অধিকার, এইগুলো ইত্যাদি ইত্যাদি রাষ্ট্র সমাজ সম্পর্কে তুমি জানতে পারতেছো, এর মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ। এবং সুশাসন সেইগুলো বাস্তবে কার্যকর করে, হ্যাঁ, বাস্তবে কার্যকর করে। তাহলে যখন নাকি এই সুশাসন বাস্তবায়ন হবে, এই যে সাম্য বাস্তবায়ন হবে, তারপর তোমার কি সঠিক আইন বাস্তবায়ন হবে, তো বাস্তবায়ন যদি হয় তাহলে কি এটা তোমার জন্য কল্যাণকর নয়? অবশ্যই কল্যাণকর। হ্যাঁ, এইটাই বলতেছে এখানে। এরপর দেখো যে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জবাবদিহিতা উভয় গুরুত্বপূর্ণ বিষয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিকের সচেতনা প্রয়োজন, যা পরিণতি শিক্ষা দেয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য, তো সুশাসন যখন প্রতিষ্ঠা হবে, তুমি যদি নিয়ম শৃঙ্খলা মানো, হ্যাঁ, তুমি যদি ট্রাফিক আইন মেনে চলো, তুমি যদি সরকারকে কর দাও, যা যা তোমার কর্তব্য, এইগুলো যদি তুমি করো, তাহলেই তো সুশাসন প্রতিষ্ঠিত হবে। আর এইগুলো যে আমাদেরকে করতে হবে, সেটাই তো পরিণতি আমাদেরকে বলে। পরিণতি আমাদেরকে বলে কি কি আমাদেরকে করতে হবে। পরিণতি আমাদেরকে শিক্ষা দেয়, পরিণতি আমাদেরকে জানায়, পরিণতি আমাদেরকে অবগত করে একজন নাগরিকের কি অধিকার আছে, তাকে কি করতে হবে, কি কি তার করা উচিত, এইগুলো পরিণতি আমাদেরকে জানায়। এবং তুমি যদি সেইগুলো বাস্তবায়ন করো, তাহলে সেটাই হবে সুশাসন। এরপর দেখো, পরিণতি আদর্শ নাগরিক গড়ে তোলে। পরিণতি আদর্শ নাগরিক গড়ে তোলে, আর সেই নাগরিক সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তার মানে পরিণতি আদর্শ একটা নাগরিক হিসেবে আমাদেরকে গড়ে তোলে। হ্যাঁ, আমাকে শিক্ষা দেয় যে এইটা করো, হ্যাঁ, এভাবে আমাদেরকে নাগরিক গড়ে তোলে। এবং নাগরিক সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তার মানে আমি একটা জিনিস জানার পরে, আমি আমাদের কর্তব্য সম্পর্কে জানার পরে আমরা সেগুলো কি করি? বাস্তবায়ন করি। তার মানে কি আমরা সুশাসনের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখি। এখন আমি জানি যে আমাদেরকে রাস্তা দিয়ে আমাদের কোন দিক দিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হবে, হ্যাঁ, গাড়ির লাইসেন্স থাকতে হবে, হ্যাঁ, হেলমেট পরে গাড়ি চালাতে হবে, হ্যাঁ, বাইক চালাতে হবে, অর্থাৎ ইত্যাদি যে নিয়মকানুন, এইগুলো আমি জানি। তো তোমার আমার দ্বারাই তো এটা বাস্তবায়ন হবে। যদি বাস্তবায়ন হয়, সেটাই হচ্ছে সুশাসন। ওকে, সো এটার মধ্যে আরেকটু দেখার জন্য তোমরা 23, 22, 19, 18 সালের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। এবার দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের ক আর খ যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো দেখো, এখানে একটু বিস্তৃত বলা আছে। তোমরা তো লিখবে, এক কথাই, সমস্যা নেই, বলো ভাইয়া ক কি এত বড়, আমি তো খ বলছি এখানে। হ্যাঁ, সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত কি? সুশাসনের প্রতিষ্ঠা হবে, এই সুশাসন প্রতিষ্ঠা হওয়ার পূর্ব শর্তটা কি? দেখো, সুশাসন প্রতিষ্ঠার প্রধান পূর্ব শর্ত হলো আইনের শাসন। এছাড়া গণতন্ত্র, জবাবদিহিতা, স্বচ্ছতা, মানবাধিকার, স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতিমুক্ত প্রশাসন, জনগণের অংশগ্রহণ এবং মত প্রকাশের স্বাধীনতা সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত। এগুলো হচ্ছে কি সুশাসন
প্রতিষ্ঠার পূর্ব শর্ত আইন না থাকলে কি সুশাসন প্রতিষ্ঠিত হবে? সুশাসন কিন্তু প্রতিষ্ঠিত হবে না। যখন আইন থাকবে তখনই তো মানুষ শরীরটা সে করবে। এরপর কি জবাবদিহিতে থাকতে হবে না? সুশাসন প্রতিষ্ঠিত হবে, হ্যাঁ, দেশের একজন দায়িত্বশীল মানুষ সে বা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বা তোমার রাজনৈতিক একজন মানুষ সে যা ইচ্ছে সে করলো, হ্যাঁ, যা ইচ্ছা সে করলো, ক্ষমতার অপব্যবহার করলো, তার কোনো জবাবদিহিতা নাই, তাহলে কি সুশাসন হবে? বলো আমাকে, তাহলে কি সুশাসন হবে? হবে না। এরপর তোমার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ তারা অপরাধীদেরকে শাস্তি দিবে। এখন তারা যদি তোমার এখানে বৈষম্য করে, হ্যাঁ, তাহলে কি সুশাসন প্রতিষ্ঠা হলো? হ্যাঁ, বিচার, আইন, নিয়ম শৃঙ্খলা সবার জন্য সমান হতে হবে। হ্যাঁ, এরপর তোমার দেখো দুর্নীতিমুক্ত প্রশাসন, যদি দুর্নীতি হয় তাহলে তুমি সুশাসন তুমি কিভাবে পাইবা? তাহলে সুশাসন প্রতিষ্ঠার জন্য কি আমাদের এই বিষয়গুলো আমাদের দরকার নয়? হ্যাঁ, এবার জনগণের অংশগ্রহণ, তো রাষ্ট্র পরিচালনায় তোমার রাষ্ট্রের উন্নয়ন কাজে যদি জনগণ অংশগ্রহণ করতে না পারে, তারপর হচ্ছে তোমার যেমন রাষ্ট্রের জন্য যখন আমরা প্রতিনিধি নির্বাচন করি, হ্যাঁ, তখন যদি আমরা কি স্বাধীনভাবে আমরা ভোটাধিকার না পাই, আমরা স্বাধীনভাবে যদি আমরা ভোট দিতে না পারি, তাহলে কি এখানে কি সুশাসন প্রতিষ্ঠিত হবে? হবে না। যদি জোরপূর্বক রাতের মধ্যে সব ভোট দেওয়া দিয়ে হয়ে গেল, হ্যাঁ, এই তোমার নেতা নির্বাচন হয়ে গেল, তাহলে ভাই এটা কি সুশাসন হইলো? সুশাসন হইল না। এই জন্য বলতে সুশাসনের জন্য এই শর্তগুলো আমাদের পড়ে, জাস্ট এখান থেকে তুমি কয়েকটা জাস্ট খালি মনে রাখো, ঠিক আছে? এই কটা ভাই তোমাকে বুঝাই দিলাম। এরপর দেখো, এরপর হচ্ছে তোমার সুশাসন কি, এটা তোমার কয়ের মধ্যে আসতে পারে। সুশাসন কি, এর ছোট করে এখানে লেখা, দেখো সুশাসন কি। সুশাসন হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র জনগণের কল্যাণে পরিচালিত হয়। রাষ্ট্র কি হবে? জনগণের কল্যাণে পরিচালিত হবে। হ্যাঁ, তারপর তোমার কি আইনের শাসন থাকবে, স্বচ্ছতা থাকবে, মানে যা কিছু করবে একদম পরিষ্কার থাকবে এগুলো, এখানে কোনো কোনো ঝামেলা কোনো কিছু থাকবে না, যা অস্পষ্ট কোনো কিছু তোমার এখানে তোমার থাকবে না, ঠিক আছে? জবাবদিহিতা থাকবে, ন্যায় বিচার থাকবে। তো ন্যায় বিচার না হলে তো সুশাসন হবেই না। জাস্ট তুমি খালি বলবো যে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে কি ন্যায় বিচার, মানবাধিকার, জবাবদিহিতা এই সব কিছু কি হয়? বাস্তবায়ন হয়। হ্যাঁ, এবং রাষ্ট্র কি হয়? জনগণের কল্যাণে পরিচালিত হয়। এগুলো এই টপিকগুলো খালি কমা দিয়ে লেখা লাস্ট লিখে দিবা যে এগুলো যদি বাস্তবায়ন হয় তাকে সুশাসন বলা হয়। বুঝা গেল? ওকে। এবার দেখো, রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে গৃহযুদ্ধের সূচনা হয়েছে এমন 3টি দেশের নাম লেখো। রাজনীতির অস্থিতিশীলতা, হ্যাঁ, রাজনীতির অস্থিতিশীলতার কারণে গৃহযুদ্ধের সূচনা হয়েছে এমন 3টি দেশের নাম যদি লিখতে বলে, তাহলে জাস্ট তুমি এটা দেখে রাখতে পারো। তেমন গুরুত্বপূর্ণ না, আবার যে গুরুত্বপূর্ণ ছাড়া তেমনও না। তোমার দেখো সিরিয়া, লিবিয়া, এবার হচ্ছে ইয়েমেন, এগুলোতে তোমার রাজনীতির অস্থিতিশীলতা ছিল। বুঝছো? তেমন নিয়ম শৃঙ্খলা এগুলো মানে একদমই ছিল না বললেই চলে, যার কারণে তোমার গৃহযুদ্ধ সামাজিকভাবে, হ্যাঁ, এই যে গৃহযুদ্ধ লেগে যায়, মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবার দেখো ভাইয়া, এবার দেখো তোমার সুশাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতাকে কি করতে হবে? সুশাসন তুমি প্রতিষ্ঠা করবা বা সুশাসন প্রতিষ্ঠিত হবে, এখন ক্ষমতাকে কিভাবে ব্যবহার করতে হবে? দেখো, সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। তো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে না? হ্যাঁ, একজন রাষ্ট্রের একজন প্রতিনিধি সে যা চাইলো তার ক্ষমতার জন্য সে তাই করে ফেললো, ক্ষমতার অপব্যবহার করলো, তাহলে কি ভাইয়া এইটা প্রতিষ্ঠিত হবে? বলো তো, সুশাসন কি প্রতিষ্ঠিত হবে? হবে না। এরপর জবাবদিহিতামূলক, আরে রাষ্ট্র কোনো কাজ করবে, একটা কিছু একটা করবে, তো সেটা জবাবদিহি থাকবে না যে এইটা সে কেন করলো, বা এই নিয়মটা সে কেন বাস্তবায়ন করলো, বা এই আইনটা সে কেন প্রণয়ন করলো, এটা সে জবাবদিহিতা করবে না নাকি? তারপর হচ্ছে তোমার কি বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতা যেন ব্যক্তি স্বার্থে না হয়। ক্ষমতা ব্যক্তি স্বার্থে হওয়া যাবে না। ক্ষমতা ব্যবহার কেন ব্যক্তি স্বার্থে কেন করবে? জনগণের কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে হবে, যাতে করে ক্ষমতা কি হয়? জনগণের কল্যাণে ব্যবহৃত হয়, তাহলেই সুশাসন বাস্তবায়ন হবে। এরপর দেখো, আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব কার উপর ন্যস্ত? আইনের শাসনটা কে বাস্তবায়ন করবে? আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত। সরকার, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ এই দায়িত্ব তারা পালন করবে। অর্থাৎ তারা দেশের নিয়ম শৃঙ্খলা ঠিক রাখার জন্য তারা কি করবে? এই দায়িত্বগুলো, হ্যাঁ, আইনের শাসন তারা কি করবে? তারা প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, এটা করতে হবে, এটা করতে হবে, এগুলো তারা নির্ধারণ করবে, ঠিক আছে? তবে সেগুলো আমার পালন করা কর্তব্য। এবার দেখো, সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। উক্তিটি কার? এই উক্তিটি যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর, একটা কর্মসূচি নাম। দেখো বলছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, কর্মসূচি থেকে এই সংজ্ঞাটা
বা এই উক্তিটা করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া, বাক স্বাধীনতা বলতে কি বুঝো? আরে ভাই এটা বুঝো না তুমি, এই এত কথা বলতেছি, এটা তো বাক স্বাধীনতা। দেখো, বাক স্বাধীনতা হলো একজন ব্যক্তি আইনসম্মতভাবে নিজের মতামত, চিন্তা, বিশ্বাস স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার। অর্থাৎ একজন মানুষ আইনসম্মতভাবে, তুমি কোনো বেআইনি কথা বলতে পারবে না যে আমি এটা বেআইনি কথা বললাম, আমাকে কথার অধিকার দেয়নি। তোমাকে ন্যায়সঙ্গত কথা বলতে হবে, ন্যায়সঙ্গত, উচিত, যেটা সঠিক ওই কথা তোমাকে বলতে হবে। তাহলে নিজের মতামত, চিন্তা, ভাবনা এইগুলো প্রকাশ করার যে স্বাধীনতা, তাকেই বলা হয় তোমার বাক স্বাধীনতা, ঠিক আছে। নিজে থেকে লিখে দিবা বাক স্বাধীনতা, আমরা যে স্বাধীনভাবে যে কথা বলার, যে ন্যায়সঙ্গতভাবে, আইনসম্মতভাবে। সুশাসন বলতে কি বোঝো? বুঝি না, এটা কিন্তু বলছি। এবার দেখো তুমি, জনগণ ও সরকারের মধ্যে দূরত্ব সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম বড় বাধা। অর্থাৎ জনগণ এবং সরকারের মধ্যে যদি একটা সম্পর্ক না থাকে, তাহলে সেখানে কি হবে না, সুশাসন তৈরি হবে না। যেমন তুমি দেখো কিভাবে, সুশাসনের জন্য সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, যোগাযোগ, সহযোগিতা প্রয়োজন। কিন্তু যখন সরকার জনগণের মতামত, সমস্যা, চাহিদাকে গুরুত্ব দেয় না, তখন জনগণের সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হয়। তাহলে সরকারের উচিত জনগণের সাথে যোগাযোগ রাখা, জনগণ, তারপর কি ও সহযোগিতা প্রয়োজন, মানে বলছে যে তোমার সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, যোগাযোগ ও সহযোগিতা প্রয়োজন একে অপরের প্রতি, তা ঠিক না? কিন্তু সরকার জনগণের যে কোনো কথাকে, তোমার মতামতকে মূল্যায়ন না করে, তাদের সমস্যা যদি দূর না করে, তাদের চাহিদারও যদি গুরুত্ব না দেয়, তখন কি, আমরা তখন বলি যে এই সরকার আমাদের জন্য ঠিক না, ঠিক না? তারা আমাদের যে গুরুত্ব বা আমাদের সমস্যা সমাধান করে না। দেশের অবস্থা কি হয়ে গেছে, অনেক তোমার দুর্নীতিতে ভরে গেছে, এগুলো তারা অপসারণ করে না। মানে সব দেশের বা নিজেদের যে সমস্যাগুলো, এগুলো যদি সরকার দূর না করে, এগুলো সমাধান না করে, তখন তো তার সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকলো না, ঠিক না? তখন তার সাথে সম্পর্ক ভালো হবে না। ফলে সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাবে, জবাবদিহিতা দুর্বল হবে, দুর্নীতি বৃদ্ধি পাবে। এতে করে দুর্নীতি বৃদ্ধি পাবে, উন্নয়নে বাধাগ্রস্ত হবে, জনগণের রাষ্ট্রীয় কার্যক্রমে আগ্রহ হারিয়ে ফেলবে। এরপরে ভারতে চলে যেতে হবে নাকি থুকু না, এরকমটা যে হয়। সরকার যেমন তোমরা দেখো যে 24-এর যে কোটা আন্দোলন নিয়ে অনেক কিছু হয়েছে, ঠিক না? তো এইখানে যদি আমাদের দেশের সন্তানরা যদি সুযোগ সুবিধা না পায়, তাহলে কি সরকার তাদের সমস্যাটা যদি দূর না করে, ঠিক আছে, তাদেরকে ওই সঠিকভাবে তাদেরকে অধিকার, তাদের যথাযথ অধিকার তাদেরকে না দেয়, ঠিক না? তখন কিন্তু সরকারের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়, তখনই কি করতে হয়, ভারতে চলে যেতে হয়। এরপর দেখো, সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই শিক্ষা মানুষকে সচেতন, দায়িত্বশীল ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলে। একদম মূর্খের মানুষ তো এত কিছু আর বুঝবে না। তো যে শিক্ষিত, যে এখন তুমি শিক্ষিত, তুমি এগুলো তুমি জানতে পারতেছো, জানার মাধ্যমে তুমি এগুলো মানবা। তুমি শিক্ষিত, তুমি এখন এগুলো জানা পরে তুমি এগুলো মানবা। কিন্তু যে মূর্খ, অশিক্ষিত, সে এগুলো জানেও না, দেশের প্রতি তার কি কর্তব্য, দেশ থেকে সে কি, তার কি অধিকার আছে, সে এগুলো কিছুই জানে না, যার কারণে সেগুলো থেকে সে বঞ্চিত হচ্ছে, তাই না? এটাই বলছে যে শিক্ষিত মানুষ হিসেবে অধিকার কর্তব্য সম্পর্কে জানে। এটা বলছে যে শিক্ষিত মানুষ নিজের অধিকার কর্তব্য সম্পর্কে জানে এবং রাষ্ট্রের আইন সে মেনে চলে, আর দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে অংশগ্রহণ করে। দেখো শিক্ষার কি ভূমিকাটা তুমি দেখো, এই যে দেখো শিক্ষার যে ভূমিকাটা, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় শিক্ষার মাধ্যমে। শিক্ষার ভূমিকাটা কি? তুমি যে শিক্ষিতই না হও, তো তুমি কি এগুলো জানতে পারবা না? তো তারপর আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হয় না। যার মধ্যে শিক্ষা নাই, সে কোনো কিছু জানে না, তার মধ্যে এগুলো সৃষ্টি হবে না। তো দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনা গড়ে তোলে। অর্থাৎ শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তাই না? এরপর দেখো তুমি, গণতান্ত্রিক মূল্যবোধ ও সহনশীলতা বৃদ্ধি পাবে যদি শিক্ষা থাকে আমাদের মধ্যে, ঠিক আছে? এগুলো জাস্ট বানায় লিখে দিবা, ওকে? এরপর দেখো তুমি, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ভূমিকা ব্যাখ্যা করো। এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আমি একটু নিয়ে এখানে যাই, একটু আমি দ্রুত করি। এরপর দেখো তুমি, গণতান্ত্রিক, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, যে গণতান্ত্রিক মূল্যবোধ, এই দেখো, গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম নীতি হিসেবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাখ্যা দাও। এটা তোমার আসতে পারে, গ বা গ এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে? যে গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের রাষ্ট্র ক্ষমতার প্রকৃত উৎস। অর্থাৎ আমরা গণতন্ত্র বলতে বুঝি যেখানে জনগণই কি শক্তির উৎস, ঠিক আছে?
আর গণতন্ত্রের সফল বাস্তবায়নের জন্য স্বাধীন ও সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো তুমি লিবার্টিটা একটু দেখে নিবা, স্বাধীনতা সম্পর্কে, যে দেখো এখানে স্বাধীনতা সম্পর্কে বলা আছে, একটু স্বাধীনতা সম্পর্কে দেখবা, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার যে সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অপরিহার্য, এই সম্পর্কে কিছু মতামত আছে, এখানে মতামতগুলো দেখবা, ঠিক আছে। এবার দেখো তৃতীয়টার আমি একটু টাচ দিই। তৃতীয়টার মধ্যে বলছো তোমার যে অধ্যাপক হল্যান্ড প্রদত্ত আইনের সংজ্ঞাটি লেখো। এই পিডিএফ দিয়ে দেবো, তুমি বাকিগুলো তুমি দেখে নিবা, ঠিক আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর তুমি চাইলে পরবর্তী তুমি পিডিএফ থাকলে তুমি নিজে নিজে কিছু পড়ে নিতে পারবা। আমি দুটো টাচ দিয়ে দিলাম তোমাকে প্রত্যেকটা অধ্যায়, ঠিক না। আজকে আমরা 3টা অধ্যায় পড়বো। এবার পরবর্তী ক্লাস তোমরা অবশ্যই পাবা আল হিকমনের মাদ্রাসার মধ্যে। পরবর্তীতে আমরা 4র্থ অধ্যায় থেকে আমরা শুরু করবো, ঠিক আছে। এবার দেখো তুমি, বা আমি পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে, যদি ক্লাস নেওয়ার সুযোগ না হয়। যদি সুযোগ হয় তাহলে হলোই, আর সুযোগ না হলে আমি তোমাদেরকে সম্পূর্ণ পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এটা সুন্দর করে সাজানো আছে, তুমি জাস্ট পড়লে তুমি বুঝতে পারবা। এই এতক্ষণ যা পড়লাম, বলতো এখানে কি কঠিন কোনো শব্দ আছে? সব তোমার জানাশোনা শব্দ, তাই না। অধ্যাপক হল্যান্ড প্রদত্ত আইনের সংজ্ঞাটি লেখো। তাহলে ওনার মতে আইন কি? আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী, হ্যাঁ, নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়ম, যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার গণতান্ত্রিক মূল্যবোধ কি, অর্থনৈতিক সাম্য কি, হ্যাঁ। এরপরে এটা দেখো একটু খ অংশ, এটা খ হচ্ছে ফৌজদারি আইন বলতে কি বোঝায়? ফৌজদারি মানে ক্রিমিনাল ল হলো এমন আইন যা রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত অপরাধ এবং সেই অপরাধের শাস্তি নির্ধারণ করে এই ফৌজদারি আইন, হ্যাঁ। এই আইনের উদ্দেশ্য হলো সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, হ্যাঁ, অপরাধ দমন করা এবং অপরাধীদের শাস্তির মাধ্যমে জনগণের কি করা? নিরাপত্তা দান করা। যেমন দেখো এর মধ্যে তোমার কী কী রাখতে হবে? যেমন ধর চুরি, কিছু চুরি করে তাহলে কি এটা শাস্তি আছে না? ডাকাতি করে, ধর্ষণ করে, প্রতারণা, মাদক, পাপাচার, হ্যাঁ, সন্ত্রাসী কার্যকলাপ করলে তো এগুলো তো অবশ্যই তাকে কি করা হয়? অপরাধের বিচার করা হয়। এটা হচ্ছে তোমার ফৌজদারি আইন, ঠিক আছে, ওকে। এরপর কি আছে তোমার? সামাজিক মূল্যবোধ। এগুলো পড়লেই বুঝতে পারবা। সামাজিক মূল্যবোধ আছে এখানে, দেখো সামাজিক। এরপর হচ্ছে তোমার এই যে ঘ দেখো, এখানে বলছে তোমার যে ব্যক্তি স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগীয় স্বাধীনতার ভূমিকা দেখো। এরপর হচ্ছে তোমার এখানে গ বা ঘ এর জন্য যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার যে আধুনিক কালে আইন পরিষদকে আইনের প্রধানতম উৎস বলা হয়, ঠিক আছে। এটা একটু দেখবা, তোমরা রিডিং পড়লে দেখতে পারবা এগুলো। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আজকে আমরা যে কটা পারলাম তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি। লাস্ট একটা প্রশ্ন একটু বুঝাই দিই, সেটা হলো তোমার সাম্য স্বাধীনতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। সাম্য মানে কি? সাম্য মানে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত হওয়া। সাম্য মানে তো সমান, বুঝতে পারতেছো, ঠিক না। সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের দুটি মৌলিক ভিত্তি। এই দুটি একে অপরের পরিপূরক, একটি ছাড়া অন্যটি পরিপূর্ণ বাস্তবায়ন হয় না। যেমন দেখো তুমি কি সম্পর্কের বিশ্লেষণ, সাম্য স্বাধীনতার ভিত্তি, সব নাগরিক সমান অধিকার না পেলে স্বাধীনতা কেবল কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর যদি সাম্য না থাকে, সকল নাগরিক যদি সমান সুযোগ সুবিধা না পায়, তাহলে কি এটা আমাদের স্বাধীনতা হইলো? আমাদের স্বাধীনতা কি? আমরা যেমন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবো, রাষ্ট্রের কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো, ঠিক তেমনি রাষ্ট্র থেকে আমরা যে অধিকারগুলো পাবো এগুলো তো আমরা সমানভাবে সকলকে দেওয়া হবে, ঠিক না। এবার হচ্ছে তোমার যে স্বাধীনতা সাম্য প্রতিষ্ঠার সহায়ক, স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা, মত প্রকাশে একটা কাজ করার সুযোগ, মানুষকে সমান অবস্থানে পৌঁছাতে সাহায্য করবে, ঠিক আছে। এবার বলছে তোমার যে আইন, এই যে আইনের দৃষ্টিতে সমতা, আইনের দৃষ্টিতে মানে এখানে একটু ফোটা ছিল, বুঝতে পারছো, এই জন্য একটু বের লাগতেছে এখানে। দেখো এই যে প্রত্যেকটা টপিক আছে না, এখানে একটু ফোটা থাকবে তোমার। যেমন দেখো এই যে সাম্য স্বাধীনতার ভিত্তি, এখানে একটা ফোটা দিবা, এই যে ফোটা, সব নাগরিক সমান অধিকার না পেলে এটা, ঠিক আছে। এরপর তো তোমার এই যে আইনের দৃষ্টিতে সমতা, এখানে একটা ফোটা দিবা। আইনের দৃষ্টিতে সমতা কিভাবে? দেখো আইনের সমান প্রয়োগ স্বাধীনতা ও সাম্যের উভয়কে নিশ্চিত করবে। আইন সমভাবে সবার উপরে হবে, তোমার বাস্তবায়ন হবে। ধনীর জন্য এক আইন, গরিবের জন্য আরেক আইন, হ্যাঁ, এরকমের না, ঠিক আছে। এবারে হচ্ছে তোমার কি মানবাধিকার রক্ষা, হ্যাঁ, মানবাধিকার রক্ষা, সাম্য ও স্বাধীনতা একত্রে নাগরিকের মৌলিক অধিকার কি করে? রক্ষা করে, ঠিক আছে। তো জাস্ট বাকিগুলো তোমরা একটু দেখে নিও। এই যে এখানে তোমার আরও প্রশ্ন আছে যে আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক কি, ঠিক আছে, যেখানে দেওয়া আছে দেখবা। আর চতুর্থ দ্বারা ই গভর্নেন্স, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। নিজেরা পরবর্তী ক্লাস আমরা নিব, চেষ্টা করব ভাইয়া ইনশাল্লাহ। নয়তো আমি তোমাদেরকে পুরো ফুল পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। দেখো ফুল পিডিএফ দেখো তোমাদের সাজাইছি ভাই, এগুলো অনেক কষ্ট করে ভাই কিন্তু এগুলো সাজাইতে হয়েছে, ঠিক আছে। এরকম 4টাখানি বিষয় না কিন্তু ভাই। তো তোমাদেরকে আমি কমেন্টে এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দিই, তোমরা
কমেন্ট থেকে এই পিডিএফ লিঙ্কটা নিয়ে তোমরা কী করো, তোমরা ভাইয়া পড়তে থাকো। ইনশাল্লাহ যে এমসিকিউ দিচ্ছে ওইগুলো তোমরা চর্চা করতে থাকো, এখান থেকে তোমার অনেক এমসিকিউ তোমরা পাবা ইনশাল্লাহ। তো অবশ্যই ভাইয়া দেখো কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করা হয়, ঠিক না? তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা এটা একটু ফলো দিয়ে রাখো, শেয়ার দিয়ে রাখো, আর অবশ্যই তোমার মতামত জানাও। অনেকে আমরা ক্লাস তোমরা দেখো, অনেকে তোমরা ইউটিউব থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো তারা এই যে সার্চ করবা ফেসবুকে গিয়ে যে আল হিকমা অনলাইন মাদ্রাসা, সেম ইউটিউব থেকে তুমি যে চ্যানেলের মাধ্যমে দেখছো এই চ্যানেলের প্রোফাইল সব কিছু তুমি ইউটিউবে ফেসবুকে দেখবা, ওই পেজ থেকে তুমি এই ভিডিও খুঁজে কমেন্টে তুমি কমেন্ট থেকে এই পিডিএফ লিঙ্ক নিয়ে নিবা, ঠিক আছে? পিডিএফ লিঙ্ক তুমি নিয়ে নিবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কমেন্ট চেক করলেই হবে, কমেন্টের মধ্যে আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো, তারপর তুমি ডাউনলোড করে নিও। তো অবশ্যই সকলে জানাও কেমন হয়েছে, ঠিক আছে? সহজে তোমাদেরকে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ বাকি ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের মতামতের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তোমরা জানাই ইনশাল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।